বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক্স অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের হাজী তাহির আলী মিয়ার ছেলে হানিফুদ্দিন সুমন, পেশায় একজন ব্যবসায়ী। আজ আপনাদের মাধ্যমে জকিগঞ্জ সহ দেশ এবং প্রবাসের বহু মানুষের গভীরে থাকা একটি বিষয় পরিষ্কার করতে আমি গভীর শোক, ক্ষোভ এবং উদ্বেগ ও ন্যায় বিচারের আকুতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমার বোনের জামাই দুলাভাই প্রবাস ফেরত মরহুম নুমানুদ্দিন বিগত 29 সেপ্টেম্বর 2025 তারিখে দুপুর থেকে নিখোঁজ হওয়ার পর 1 অক্টোবর 2025 বিকালবেলায় স্থানীয় শায়লা স্মৃতি হাসপাতালের নিকটস্থ ধানক্ষেতে থেকে ওনার লাশ উদ্ধার করা হয়। এই পুরো ঘটনাটা ছিল পূর্ব পরিকল্পিত এবং একটি অপহরণ এবং নির্মম হত্যাকাণ্ড, যাহা লোকসমাজে প্রকাশ পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা চক্রটি আমাকে ভুল মেসেজের মাধ্যমে সাধারণ জনগণের মুভমেন্টকে পুঁজি করে পুলিশের মাধ্যমে আমাকে হেফাজতের নামে গ্রেফতার দেখিয়ে ঘটনাটি ভিন্ন মোড়ে পরিচালিত করতে সক্ষম হয়েছে। আমি জকিগঞ্জ থানা হেফাজতে থাকা অবস্থায় আমার বোন মরহুম নুমানুদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ও আমার দুই বাগ্নী জান্নাতুল ফেরদৌস মুন্নি এবং সামিয়া জান্নাত তান্নি সম্পূর্ণরূপে অসহায় এবং অভিভাবকহীন হয়ে পড়েন। মরহুম নুমানুদ্দিনের হত্যার সাথে জড়িত চক্রটি তাদের নিয়ন্ত্রিত লোকদের মাধ্যমে মরহুম নুমানুদ্দিনের লাশ মর্গে পাঠানো সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করলে আমার বাগ্নী জান্নাতুল ফেরদৌস মুন্নি নিজের সাথে থেকে সকল কাজ সম্পন্ন করে লাশ বাড়িতে নিয়ে আসে। লাশ দাপনের পর নিয়মতান্ত্রিকভাবে আমার বোন মনোয়ারা বেগম আসামি উল্লেখপূর্বক হত্যা মামলা রুজু করতে জকিগঞ্জ থানায় গেলে জকিগঞ্জের পুলিশ হত্যা মামলায় আমার আসামির নাম না নিয়ে প্রতিপক্ষ দ্বারা বশীভূত হয়ে রহস্যজনকভাবে আমার বাগ্নী জান্নাতুল ফেরদৌস মুন্নিকে বাদী বানিয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে মন গড়া একটি এজাহার লিখে মামলা হিসাবে গণ্য করে। পরবর্তীতে আসামি পক্ষ রাতে থানায় গেলে তাদের সাথে ওসির বৈঠকের পর গভীর রাতে আমি এই মামলার আসামি করার ইঙ্গিত পাই এবং বাস্তবে আমাকে ওই মামলায় আটক দেখিয়ে রিমান্ডের নামে নানা নাটকীয়তার পর কোনো ক্লু না পেয়ে অবশেষে কোর্ট চালানের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এই হত্যাকাণ্ডের শুরু থেকে তদন্ত পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনের চরম গাফলতি, পক্ষপাতমূলক আচরণ এবং প্রকৃত অপরাধীদেরকে আড়াল রাখার সুস্পষ্ট লক্ষণ প্রত্যক্ষ করছি। নুমানুদ্দিনের সঙ্গে তার ছোট ভাই রিয়াজউদ্দিন ও চাচাতো ভাইদের দীর্ঘদিনের জমি জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকে উঠলেও মীমাংসা হয়নি। নিখোঁজের পরদিন নুমানুদ্দিন ও তার ভাই রিয়াজউদ্দিন ও চাচাতো ভাইদের সাথে সত্য মামলা 8/25 নির্ধারিত তারিখ ছিল। এই বিরোধ ছিল প্রকাশ্য, দীর্ঘমেয়াদী, যা তীব্র বা এলাকার সর্বজন বিদিত। যেহেতু পরের দিন মামলার নির্ধারিত তারিখ ছিল, তখন আমি তাৎক্ষণিক আইনজীবীর সাথে যোগাযোগ করে জানতে পারি যে আমার দুলাভাই নুমানুদ্দিন আইনজীবীর সাথে দেখা করতে গেছেন কিনা না। সাথে অপর পাশ থেকে আইনজীবী আমাকে জানান যে তিনি আমার চেম্বারে আসেন নাই। আমরা তখন তাকে জুড়ে শুনে খোঁজাখুঁজি শুরু করি। রাত পর আমরা বাজার, দোকান, রাস্তা, সিসিটিভির ফুটেজ, আশপাশের এলাকার সম্ভাব্য সকল স্থানে খোঁজ করি। আমি সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিখোঁজের খবর ছড়িয়ে দেই, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে আমার মোবাইলে একটি ফোন কল আসে। অপর পাশ থেকে জানায় যে নুমানুদ্দিনকে জীবিত পেতে হলে 2 লক্ষ টাকা দিতে হবে, অন্যথা 20 মিনিটের মধ্যে তাকে হত্যা করা হবে। এটি ছিল সুস্পষ্ট অপহরণ এবং প্রাণনাশের হুমকি। পরবর্তীতে নুমানুদ্দিনের লাশ পাওয়ার খবর পেয়ে আমরা গিয়ে লাশ শনাক্ত করি। সঙ্গে সঙ্গে আমি থানা পুলিশকে খবর দেই, কিন্তু ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ছিল দেরিতে এবং অপ্রস্তুতভাবে। এই সময় নিহতের ছোট ভাই রিয়াজউদ্দিন ও চাচাতো ভাই কবির আহমদ, জামিল আহমদ, আলামিন আহমদ, সামাদ আহমদ, শাহ আলম সহ কয়েকজন নিহতের পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে তদন্তের নামে আমাকে আটক করা হয়
তদন্ত কর্মকর্তা আমার বিরুদ্ধে 4 দিনের রিমান্ডের নামে আমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমি নাকি 164 ধারায় আদালতে স্বীকারোক্তি প্রদান করেছি, যাহা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং আদালতের সাথে আদালত অবমাননা দায় বর্তায়নের উপরে। পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আমার নাকি নুমানুদ্দিনের সাথে বিরোধ ছিল, আমি নাকি নুমানুদ্দিনের টাকা আত্মসাৎ করেছি, তার জমি নিয়ে চাপ দিয়ে যাচ্ছি, এমনকি জমি না দেওয়ায় তাকে আমি হত্যা করেছি। আমি স্পষ্টভাবে জানাচ্ছি এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। বাস্তবে আমি তার কাছ থেকে বৈধভাবে পাশের ইউনিট ক্রয় করেছি এবং আমরা একই ভবনে আমাদের পরিবার সহ বসবাস করতাম। আমাদের মধ্যে কোনো আর্থিক বা ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। প্রকৃতপক্ষে ভূমি নিয়ে বিরোধ ছিল তার ছোট ভাই রিয়াজউদ্দিন এবং চাচাতো ভাইদের সাথে। কিন্তু অপপ্রচারকারীরা আমার উপরে এইসব অভিযোগ চাপিয়ে দিয়ে তারা নিজেদেরকে আলাদা রাখতে সক্ষম হয়েছে। মামলা রুজু হওয়ার পর থেকে জকিগঞ্জ থানার সাবেক ওসি জহিরুল ইসলাম মুন্না নুমান হত্যার সঠিক এবং ন্যায় বিচারে আশ্বস্ত করলেও ভিকটিমের পরিবার কোনো প্রতিকার না পেয়ে আমার বোন মনোয়ারা বেগম 12 অক্টোবর 2025 তারিখ আদালতে প্রকৃত আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি তদন্তের নির্দেশ দেন। বর্তমানে সিআইডি মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। আমি রাষ্ট্র এবং প্রশাসনের কাছে জানতে চাই, কেন নিখোঁজের পর গুরুত্বপূর্ণ সময় পুলিশ কার্যকর অভিযান চালায়নি? কেন মুক্তিপণ কলের মতো ফোন পাওয়ার পরও তাৎক্ষণিক অভিযান করেননি পুলিশ? কেন প্রকৃত বিরোধের পক্ষকে বাদ দিয়ে আমাকে আসামি করা হলো? কেন আমাকে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি অপপ্রচার করা হলো? কেন প্রকৃত অপরাধীরা এখনো গ্রেফতার হয়নি? আমার স্পষ্ট দাবি হচ্ছে, নুমানুদ্দিন হত্যাকাণ্ডের সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, পেশাদার তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিথ্যা মামলায় আমাকে হয়রানি এবং রিমান্ডের নামে নির্যাতনের দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুক্তভোগী পরিবারকে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে। তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিতকারী পুলিশ সদস্যদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমি দেশের গণমাধ্যম, মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা, সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি, এই হত্যাকাণ্ড তদন্তের অনিয়মের বিষয়টি জাতির সামনে তুলে ধরুন। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে একজন নিরীহ মানুষ হত্যার শিকার হয়ে যাবে, প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে, যা রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার জন্য ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি আপনাদের মাধ্যমে ন্যায় বিচার কামনা করছি এবং সত্যের বিজয় হবে, এটা আমি আশা করছি। এবং প্রকৃত সঠিকভাবে নুমান হত্যার বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য আমি বর্তমান তদন্তকারী কর্মকর্তা, যিনি সিআইডির অপরাধ বিভাগ, পুলিশের অপরাধ বিভাগের যিনি কর্মকর্তা রয়েছেন, ওনার প্রতি আমি আহ্বান জানাচ্ছি। একটা বিষয় আমরা যদি জানি জি, যে আপনিও ন্যায় বিচার কামনা করছেন, অনেকের পরিবারও ন্যায় বিচার ন্যায় বিচার আসলে এখানে সংস্কৃত তো একটা অভিযোগ ব্যাখ্যা করেছে, তো আমরা কি খানটাকে ন্যায় বিচারের সাথে আসলে দেখেন, ন্যায় বিচার সবাই দাবি করে, কিন্তু অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে মনে ঘটে, যারাই হত্যাকারী হয় তারাই মানববন্ধন করে, তারাই ন্যায় বিচারের আকুতি নিয়ে মানববন্ধনের সারিতে দাঁড়ায়। আমি যে বিষয়টা বলতে চাই, আমার তালতো ভাই মরহুম নুমানুদ্দিনের ছোট ভাই রিয়াজউদ্দিন গত 7 অক্টোবর যেই পুলিশ সুপার বরাবর যেই দরখাস্তখানা দিয়েছিলেন, সেই দরখাস্তে তিনি উল্লেখ করেছেন যে আমি নাকি নুমানুদ্দিনের কাছ থেকে জমি নেওয়ার জন্য বারবার চাপ দিয়ে যাচ্ছি, এমনকি জমি নিতে উনি আমাকে জমি রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হওয়াতে আমি ওনাকে খুন করেছি। আমি জানি না, যেহেতু তিনি নিখোঁজের পর খুন হয়েছে সেহেতু, এবং খুন সত্যতার ভিত্তিতে রিয়াজউদ্দিন এই দরখাস্তখানা পেশ করলেন। অপরদিকে বলা হয়েছে যে পুলিশ সুপারের বরাবর যে দরখাস্তে বলা হয়েছে, যদি আমার কাছ থেকে 164 ধারায় স্বীকারোক্তি আদায় করতে না পারেন তাহলে মামলাটা ন্যায় বিচার থেকে অনুষ্ঠিত হয়ে পড়বে।
যদি কোনো ব্যক্তি ঘটনা না করে তাহলে তার কাছ থেকে কিভাবে পুলিশ জোরপূর্বক ভাবে 164 তারা আদায় করতে হয় তা আপনারা দেখেছেন। রিমান্ডের নামে আমাকে যে নির্যাতন করা হয়েছে তা আমি মনে করি এই জকিগঞ্জের আর দ্বিতীয় কোনো মানুষের উপর যাতে এরকম না হয়, এবং নুমানের প্রক্রিয়াত খুনিদেরকে আড়াল করতে পুলিশ যে অপপ্রচার করেছে, এবং তারা যে আমি বলবো এই কথা যে তারা যে একটা অপরাধী চক্র যে নিয়ন্ত্রণে ছিল, সেই অপরাধী চক্রটা কারা এটা এখন আমি সিআইডির মাধ্যমে তদন্ত করে দেখতে চাই, এবং এই জকিগঞ্জের মানুষ তা দেখতে চায়। আচ্ছা, আপনার যখন আসলে করা হলো অর্থনৈতিক বা জায়গা সংক্রান্ত বিষয়, আপনার সাথে যে আরো কয়েকজনকে এই অভিযুক্ত করা হয়েছে, আসলে এটা বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, প্রথম যে কথাটি হলো আমাকে যে বলা হয়েছে আমি নাকি ওনার জায়গা নিতে বারবার চাপ দিয়ে যাচ্ছি, কিন্তু আমি যে ওনার কাছ থেকে আমার বৈধ দলিলের মাধ্যমে জায়গাটা ক্রয় করেছি তার বৈধ দলিল আমার কাছে এখনো স্পষ্ট আছে, যাহা ছিল উনি খুন হওয়ার 1 বছর পূর্বের দলিল, 1 বছর পূর্বের দলিল। দ্বিতীয় নম্বর কথা হলো উনি নাকি আমার ব্যাংক অ্যাকাউন্টে ওনার সম্পূর্ণ প্রবাসের উপার্জন পাঠাইছে। আমার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি নোমান ভাইয়ের আমার দুলা ভাইয়ের 1 টাকার কোনো অর্থ আমার ব্যাংক অ্যাকাউন্টে এসে থাকে তাহলে আমাকে বলবেন, আর যদি না আসে তাহলে আমার বিরুদ্ধে এই অপপ্রচার কেন চালানো হলো আমি আপনাদের মাধ্যমে প্রশাসন সহ গোটা দেশবাসীর কাছে জানতে চাই। অপরদিকে দেখেন নুমানুদ্দিনের ভাই এবং ওনার চাচাতো ভাইদের সাথে তাদের যে বাটুয়ারা যে সত্য মামলা রয়েছে সেই সত্য মামলা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং নুমানুদ্দিনের ভাই রিয়াজউদ্দিন আমার বিরুদ্ধে যে অভিযোগখানা পুলিশ সুপারের কার্যালয়ে দিয়েছেন তাও আমি আপনাদেরকে দেখাইছি। আমি আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকটি কাগজ পর্যালোচনা করে ন্যায় বিচারের স্বার্থে আপনারা যদি নুমানের পরিবারের পাশে দাঁড়ান তাহলে আমি মনে করি যে এই নুমান ভাইয়ের প্রকৃত খুনি খুব দ্রুত বের হয়ে যাবে। জি, আচ্ছা, মুক্তিপণের পর যে নাম্বারটাই ফোন দেওয়া হয়েছে এটা 019, আমার মোবাইলটা আছে। আচ্ছা, আমি নাম্বারটা আপনাদেরকে সরাসরি দিতে পারবো। আর আচ্ছা, এই যে নাম্বারে কল দেওয়া হয়েছিল সেটা কি পুলিশকে দেওয়া হয়েছিল এবং পুলিশ কি সেটি নিশ্চিত করার কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা? এটা যেহেতু মুক্তিপণ ছিল। দেখেন, আমি যখন পুলিশকে মুক্তিপণ পাওয়ার ফোন পে যখন আমি থানায় আমার বোন জিডি করতে যায় তখন আমিও সাথে ছিলাম, এবং আমরা পুলিশকে যখন বারবার বলছিলাম যে কে সেই মুক্তিপণ আদায়কারী আপনারা তাকে চিহ্নিত করুন, এবং যেহেতু তিনি বলছেন যে যদি 2 লক্ষ টাকা এই মুহূর্তে না দেয় তাহলে 20 মিনিটের মধ্যে কিন্তু খুন করা হবে, তাহলে সেই ব্যক্তিকে চিহ্নিত করা এখন আমি মনে করি পুলিশের প্রয়োজন। কিন্তু পুলিশ আমাদেরকে আসলে বিভিন্নভাবে, ইভেন জকিগঞ্জ থানার কর্মরত সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ মুমিন তিনি বলেছেন যে 15,000 টাকা ওনাকে না দিলে তিনি সেই কলটাও কিন্তু সেই লোকটাকেও কিন্তু খুঁজে বের করবেন না, ওনার ফোনের যে রেকর্ড সেইটাও কিন্তু আনবেন না। আর কি বলবো ভাই, পুলিশের সম্পূর্ণ গাফলতির কারণে এই নুমান হত্যার প্রকৃত খুনিরা এখন আড়ালে রয়ে গেছে। আপনি একটা অভিযোগ করছেন যে সংবাদ মাধ্যম আপনাদের সাথে যোগাযোগ করা হয়, কিন্তু সংবাদ মাধ্যমে তো একাধিকবার আপনার বোনের বাড়িতে গেছে, তারা তো কোনো তথ্য দেন। আচ্ছা দেখেন, একটা বিষয় হলো যখন আমি জেল হাজতে আমাকে পুলিশ প্রেরণ করা হলো তখন একদিকে একটা পরিবার, একজন মহিলা তার 2টা মেয়ে সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে, অপরদিকে জকিগঞ্জ থানার ওসি বারবার আমার বাগ্নিকে বলছে যে এত সাংবাদিক এড়িয়ে চলুন, সাংবাদিকদেরকে কোনো তথ্য দিবেন না। এই যে বিষয়টা পুলিশ কেন বললো এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। পুলিশ তো একটা ভিকটিমের পরিবারকে বলতে পারে না যে সাংবাদিক এড়িয়ে চলুন, এটা তো বলার আমি মনে করি কোনো রুলস নেই বাংলাদেশে। তাহলে কেন পুলিশ বললো? তাহলে পুলিশের কারণেই হয়তো অপরাধীরা আড়াল যেতে সক্ষম হয়েছে। আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনি কোনো টাকার সঙ্গে সম্পৃক্ত না নয়, কিন্তু আমরা তো তদন্তকারী কর্মকর্তা এর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। জি, সেখানে তো উনি আপনার সম্পৃক্ততার কথা বলেছেন। জি, এবং আদালতের মাধ্যমে কি আপনার কি কোনো তোমার মধ্যে রেকর্ড করা হয়েছে? এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা বিষয়, যাহা পুলিশ আদালতের সাথে একটা
মিথ্যা মানে ইয়া করছে, আদালতকে অপমান করছে। কারণ আপনারা জানেন অনেকেই যে আমার বিরুদ্ধে 164 দ্বারা স্বীকারোক্তিমূলক বক্তব্য পুলিশ প্রচার করেছে। হ্যাঁ, কিন্তু আমি 164 দ্বারা স্বীকারোক্তি কোনো বক্তব্য ইব্রাহিম সরকার স্যারের আদালতে দেই নাই, বা ওনাকে আমি দেখিও নাই। হ্যাঁ, তারপরে বলা হয়েছে যে আমি ওনার বাড়ির জায়গা নিতে, সেটারও বৈধ দলিল আমি আপনাদেরকে দেখিয়েছি, যা ছিল নুমান ভাইয়ের খুনের 1 বছর পূর্বে আমার সাথে ওনার এই লেনদেনটা ছিল, আর এই জমি জায়গার বিষয়টা ছিল। এর ভিতরে কিন্তু ওনার সাথে আমার কোনো ধরনের আর্থিক হোক, সামাজিক হোক, কোনো ধরনের কোনো মনোমালিন্যতা ওনার কাছে আমার নাই। আচ্ছা, এই যে যখন মানে হত্যাকাণ্ড হয় এর পরবর্তীতে একটা মানববন্ধন হয়েছিল, জি। তারপরে দেখেছিলাম সেখানে কিন্তু পরিবারের উপস্থিতি কম ছিল, জি। পরিবারের উপস্থিতি ছিল না, সেই বিষয় নিয়ে আসলে প্রশ্ন হচ্ছিল তখন। জি জি। এই বিষয়টাকে আসলে কি বলবেন এই বিষয় নিয়ে? আচ্ছা দেখেন, আমি বারবার আপনাদেরকে একটা বিষয় বলছি যে যখন আমি জেল হাজতে যাই, তখন আমার বোন এবং বাগ্নি সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে। অপরদিকে জকিগঞ্জ থানার তৎকালীন অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বারবার আমার বাগ্নিকে বলছেন যে সাংবাদিক এড়িয়ে চলার জন্য, মানববন্ধনে না যেতে। তাহলে উনি এগুলো বলার পিছনে কারণটা কি? আপনারা তৎকালীন সময়ে বা এখনো পুলিশকে জিজ্ঞাসা করা, এটা আমি মনে করি উচিত। পুলিশ থানার ওসি এইসব কথা বলার তো আমি মনে করি না কোনো প্রয়োজন ছিল। একটা ভিকটিমের পরিবারকে এইসব কথা বলা কতটুকু যুক্তিকতার ভিতরে পড়ে, এইটা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং আরেকটা বিষয় আমি বলি, দুঃখ বিষয় হলো সংবাদকর্মীরা যখন এই সংবাদের নামে তাদের সাক্ষাৎকার আনতে গিয়েছিল, তখন কিন্তু সংবাদকর্মীদের সাথে আরো অনেক সময় কিছু দুষ্কৃতিকারী কিন্তু লোক চলে যায়। তারা কিন্তু বারবার এই নুমানুদ্দিনের বাড়ির উপর হামলা করেছে। আমি জানতে চাই যে পুলিশ প্রশাসন তখন কি ভূমিকা নিল? একটা ভিকটিমের পরিবারকে যখন বারবার আপনার হ্যারাসমেন্ট করা হয়, তারা কারা, কার এত শক্তি হয়ে গেছে যে একটা খুনিদেরকে আড়াল করতে তারা মরে উঠে লেগেছে? এর মানেটা কি? আমি আসলে আপনাদের কাছ থেকে মাধ্যমে পুরো দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, কালীগঞ্জে যে মানববন্ধন হয়েছিল, সেই মানববন্ধনে তো অধিকাংশ বক্তারা এই মানববন্ধনে যে আপনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত বলে বক্তব্য দিয়েছিলেন, সে ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আসলে দেখেন, অনেকেই কিন্তু আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছেন। তাদেরকে নিয়ে আসলে আমার কোনো ধরনের নেতিবাচক কোনো চিন্তাধারা নাই। কারণ একটা গোষ্ঠী যাদের সাথে নুমান ভাইয়ের মানে ভূমি সংক্রান্ত বিরোধ ছিল, যারা নুমান ভাইয়ের উপর বারবার হামলা করেছিল, তারাই কিন্তু আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার রটাইছে। এই অপপ্রচার রটানোর কারণেই কিছু মানুষ উপস্থিত না বুঝে আমার বিরুদ্ধে বক্তব্য প্রদান করছে। আমি একটা জিনিস তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, আমি এই জকিগঞ্জের মানুষ, আপনারা অনেকেই আমাকে চিনেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যাতে নুমান ভাইয়ের বিষয়টা নিয়ে অনেক অপপ্রচার আপনারা শুনেছেন, আপনারা যাতে নুমান ভাইয়ের হত্যার বিষয়টা নিয়ে গভীরে ঢুকেন, যাতে তখন নুমান ভাইয়ের হত্যাকারী প্রকাশ পাবে। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।